নমস্কার। ফার্মলোর হোয়াটসঅ্যাপ গ্রুপের পক্ষ থেকে আজকের নিবেদন দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মজয়ন্তী। দ্বিজেন্দ্রলাল কেবলমাত্র একজন নাট্যকার এবং সঙ্গীত রচয়িতা ছিলেন না, তিনি একজন কৃষিবিদও ছিলেন। তিনি কৃষি বিজ্ঞান পড়তে বিলেতে গিয়েছিলেন। আজকের অনুষ্ঠানে তার জাতীয়তাবাদ ও দেশাত্মবোধের স্বরূপ সন্ধান করা হবে তাঁরই সাহিত্যের সম্ভারে গঙ্গাজলে গঙ্গা পূজা করে। ফার্মলোর কৃষিবিদ ও কৃষকের এক কার্যকরী মঞ্চ। প্রায় ৩ বছর ধরে এই গ্রুপটি কৃষকের উন্নয়নে কাজ করে চলেছে। এতে সামিল হয়েছেন কৃষি বিজ্ঞানী, গবেষক, ছাত্র, কৃষি সংগঠক ও কৃষকেরা। শুরু করছি দ্বিজেন্দ্রলাল রায় জন্মজয়ন্তী। অনুষ্ঠানে প্রথমে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী সংঘমিত্রা মিশ্র। সঙ্গীত ধনধান্য পুষ্পে ভরা। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তরি, এমন কালো মেঘে তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি, পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। এত স্নিগ্ধ নদী কাহা, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মিশে, এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাসে তাহার দেশে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা সাথী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, গুঞ্জরিয়া আসে অলি, কুঞ্জে কুঞ্জে ধেয়ে তার ফুলের
জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় দিলে পাবে কেহ? ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ধন্যবাদ শ্রীমতী সংঘমিত্রা মিশ্রকে। এরপর দ্বিজেন্দ্র স্মরণ অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন শ্রী অরবিন্দ দাস। শ্রী অরবিন্দ দাস মহাশয় একজন সর্বজনমান্য সমাজসেবী এবং ফার্মলোর গোষ্ঠীর অন্যতম উপদেষ্টা। আসুন স্বাগত ভাষণের মাধ্যমে আমরা দ্বিজেন্দ্র আরতিতে সামিল হই। শ্রী অরবিন্দ দাস। নমস্কার। কবি, সাহিত্যিক, নাট্যকার এবং সর্বোপরি কৃষি বিজ্ঞানী দ্বিজেন্দ্রলাল রায়ের উদ্দেশ্যে আমার বিনম্র প্রণাম এবং দ্বিজেন্দ্রলাল রায় স্মরণে এই বৈদ্যুতিন অনুষ্ঠানের আয়োজক, ব্যবস্থাপক এবং শ্রোতা তথা দর্শকদের উদ্দেশ্যে আমার সশ্রদ্ধ নমস্কার। ঊনবিংশ শতাব্দী নবজাগরণের শতাব্দী। ওই শতাব্দীর ঠিক মধ্যভাগে 1863 সালে যে বছর স্বামী বিবেকানন্দের জানুয়ারিতে আবির্ভাব, ওই বৎসরই দ্বিজেন্দ্রলাল রায় নদিয়ার কৃষ্ণনগরে আবির্ভূত হন। তার উজ্জ্বল ছাত্রজীবন শেষে প্রেসিডেন্সি কলেজ থেকে বেরোনোর পরে কয়েকদিন শিক্ষকতা করেন। তারপরেই তিনি ভারতবর্ষের প্রাণকেন্দ্রে যে আরণ্যক সভ্যতা রয়েছে, যে কৃষি রয়েছে, ওই ব্যাপারে অধিক শিক্ষা অর্জনের জন্য বিদেশে পাড়ি দেন 1884 সালে। বিদেশ থেকে তিনি FRAS, MRAC, MRSAE এই সমস্ত কৃষিবিজ্ঞান সংক্রান্ত ডিগ্রি নিয়ে ভারতবর্ষে আসেন এবং ভারতবর্ষে তিনি মানুষের মধ্যে ধনধান্য পুষ্পভরা গানের মধ্যে দেশাত্মবোধ, ধাও ধাও সমরক্ষেত্রে, এই গানের মাধ্যমে আমাদের সামরিক ভাবনার জাগরণ, পতিতোদ্ধারিণী গানের মধ্যে আধ্যাত্মিক ভারতবর্ষের জাগরণ এবং সেই সঙ্গে সঙ্গে কৃষিবোধে কৃষিময় ভারতবর্ষকে আমাদের সামনে তুলে ধরেন। আজকে ভারতীয় কিষাণ সংঘ আয়োজিত এই ধরনের অনুষ্ঠান অত্যধিক প্রয়োজন রয়েছে এবং এই অনুষ্ঠানের যারা আয়োজক সবার উদ্দেশ্যে আমি বারবার সেই জন্য আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দ্বিজেন্দ্রলাল রায়ের সুপুত্র দিলীপ কুমার রায়, তাঁর লেখা বিখ্যাত বই অঘটন আজও ঘটে আমাদের মনে নতুন ভাবনার উদ্রেক ঘটায়। সবাইকে সশ্রদ্ধ নমস্কার। ধন্যবাদ শ্রী অরবিন্দ দাস মহাশয়কে। এবার দ্বিজেন্দ্র জীবনী পাঠ করে শোনাবেন কল্যাণী মেডিকেল কলেজের চিকিৎসক ডাক্তার শীর্ষ চ্যাটার্জি। ডাক্তার চ্যাটার্জি বহরমপুর নিবাসী এবং আর্ট অফ লিভিং জীবন ও মানস চর্চার অন্যতম প্রায়োগিক। 1863 সালে 19শে জুলাই নদিয়ার কৃষ্ণনগরে দ্বিজেন্দ্রলাল রায়ের জন্ম। তার পিতার নাম কার্তিকেয় চন্দ্র রায়। তিনি কৃষ্ণনগরের দেওয়ান ছিলেন। মা প্রসন্নময়ী দেবী, তিনি অদ্বৈত প্রভুর বংশধর। পিতা ছিলেন সুকণ্ঠের অধিকারী। কৃষ্ণনাগরিক সমাজের নিজেই এক প্রতিষ্ঠান। পিতার চরিত্রের দৃঢ়তা
তেজস্বিতা, আভিজাত্য এবং সঙ্গীতানুরাগ সন্তানের মধ্যে প্রবাহিত হলো। সাংস্কৃতিক পরিবেশের সৌকর্যে কৃষ্ণনগর সমৃদ্ধ হল পিতা পুত্রের অনন্য স্পর্শে। মাত্র 19 বছর বয়সে দ্বিজেন্দ্রলালের প্রথম ও বিশিষ্ট কাব্যগ্রন্থ আর্যকথা প্রকাশিত হলো। পরের বছর 1883 সালে হুগলি কলেজ থেকে বিএ পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করলেন। 1884 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে দ্বিতীয় স্থান অধিকার করে এমএ পাশ করলেন। 1884 থেকে 1886 প্রায় 2.5 বছর লন্ডনে থেকে সিস্টার কলেজে কৃষিবিদ্যা নিয়ে পড়াশোনা করলেন এবং এফআরএএস, এমআরএসি ও এমআরএসি উপাধি লাভ করলেন। বিলেতে বসেই লিখলেন দ্য লিরিক্স অফ ইন্ড নামে ইংরেজি কাব্যগ্রন্থ। দেশে ফিরে রাজস্ব বিভাগে মধ্যপ্রদেশে গিয়ে কর্মজীবন শুরু হলো। বাংলার ছোটলাটের সঙ্গে সংঘাতে জড়িয়ে কৃষি বিভাগে কাজ পেলেন না। 1887 সালে তার বিবাহ। তখনকার বিখ্যাত চিকিৎসক ডাক্তার প্রতাপচন্দ্র মজুমদারের কন্যা সুরবালা দেবীকে বিবাহ করলেন। 1890 সালে বর্ধমানের সুজামুটা পরগনায় সেটেলমেন্ট অফিসারের দায়িত্বে এলেন। এরপর তার একের পর এক সাহিত্য কীর্তি। কখনো রচনা করেছেন বঙ্গকাব্য, কখনো প্রহসন, কখনো নাট্যকাব্য। এরই মধ্যে 1903 সালে পত্নীর মৃত্যু হলো। কবির জীবন দর্শনে এক গুরুত্বপূর্ণ পালাবদল হলো। আর বিবাহ করলেন না। এরপর যে সমস্ত সাহিত্য নাটক লিখলেন তাতে দেশাত্মবোধের অতল ধারা। দ্বিজেন্দ্রলাল রায়ের অন্যান্য উল্লেখযোগ্য নাটক হল নূরজাহান, সীতা, শাহজাহান এবং চন্দ্রগুপ্ত। এইগুলি 1908 থেকে 1911 সালের মধ্যে রচিত হয়। 1912 সালে তিনি সন্ন্যাস রোগে আক্রান্ত হলেন। শারীরিক কারণে ছুটি নিতে হলো। এমনকি নির্ধারিত সময়ের আগেই স্বেচ্ছাবসর নিলেন 1913 সালের 22 মার্চ। ভাবলেন ভারতবর্ষ নামক মাসিক পত্রিকার সম্পাদনার কাজে মন দেবেন, নিজেও লিখবেন, নানান লেখার সংস্করণও বার করবেন, কিন্তু পারলেন না। 1913 সালের 17 মে সন্ন্যাস রোগে সংজ্ঞাহীন অবস্থায় মৃত্যু হলো তাঁর। একাধারে পণ্ডিত, সাহিত্যিক এবং আধিকারিক অথচ আদ্যন্ত রাষ্ট্রবাদী এমন মানুষটি পরাধীন ভারতে কমই জন্মেছেন। এই পর্বেই তিনি লিখলেন নাটক প্রতাপ সিংহ। তখন বঙ্গভঙ্গের উত্তাল আন্দোলন। নাটকের মধ্যে দিয়ে দ্বিজেন্দ্রলাল দেশাত্মবোধকে উজ্জীবিত করলেন। এরই মধ্যে শুরু হলো মাসিক সাহিত্যবাসের পূর্ণিমা মিলন। 1908 সালে লিখলেন বিখ্যাত মেবার পতন নাটক, যার পড়তে পড়তে ভারতবোধ। স্যার জগদীশচন্দ্র বোসের অনুরোধে লিখলেন আমার দেশ নামে রচনা। এই পর্বে রবীন্দ্রনাথের সঙ্গেও তার সাহিত্যিক মসিযুদ্ধ শুরু হলো। মতান্তর হলেও শেষ পর্যন্ত মনান্তরে পৌঁছায়নি। দুজনের পুত্রের নামই রাখা হয়েছিল রথীন্দ্রনাথ। ডিএল রায় কৃষিবিজ্ঞান নিয়ে পড়েছিলেন বলে রবীন্দ্রনাথও পুত্রকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিয়ান বিশ্ববিদ্যালয়ে কৃষিবিজ্ঞান পড়াতে পাঠালেন। ডিএল রায়ের কৃষিবিজ্ঞান নিয়ে বিখ্যাত বই দ্য ক্রপস অফ বেঙ্গল বইটি প্রকাশিত হয়েছিল 1906 সালে। মাত্রই 50 বছরের জীবন, আর তাতেই ডিএল রায় রেখে গেছেন এক বলিষ্ঠ, বিশিষ্ট, স্বতন্ত্র ব্যক্তিত্বের ছাপ। তার সবচেয়ে বড় যে গুণ তা হলো ব্যক্তি জীবন এবং শিল্পী জীবনের অভিন্নতা। তাদের মধ্যে সবসময় একটি সামগ্রিক ঐক্য বজায় রেখে চলেছেন। সাহিত্য জীবন বা শিল্পী জীবনে আপন ব্যক্তিত্বের সৌকর্যকে রূপ দিয়েছেন, কোনো কৃত্রিমতার ধার ধারেননি। নানান স্বাদের কাব্য রচনা করেছেন অসামান্য সুন্দর দ্বিজেন্দ্র গীতি, রয়েছে পত্র সাহিত্য সমেত গদ্য রচনার নানান পারদর্শিতা। বিচিত্র স্রষ্টা হলেও তিনি বিস্মৃতপ্রায়। রবীন্দ্র প্রভাবে তিনি যত না ঢাকা পড়েছেন, তার চাইতেও তার প্রতিভাকে ঢেকে দিয়েছে কিছু সাহিত্যসেবীর সচেষ্ট সক্রিয় উদাসীনতা। তার কারণ তার ভারতবোধ, তার হিন্দু মানসিকতা। এই বিস্মরণ বাংলা সাহিত্যের একটি যুগকে অজানার বুকে ঠেলে দিয়েছে। আজকের দ্বিজেন্দ্র স্মরণ তাই এক ঐতিহাসিক ঋণ শোধ। ধন্যবাদ ডাক্তার শীর্ষ চ্যাটার্জিকে। এখন দ্বিজেন্দ্র গীতি ওই মহাসিন্ধুর ওপার হতে গেয়ে শোনাবেন বিশিষ্ট গায়িকা শ্রীমতী সংঘমিত্রা মিশ্র। ডাকে
চির শ্যামল বসুন্ধরা চির জ্যোৎস্না নীল আকাশে মহা সিন্ধু ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে। ধন্যবাদ শ্রীমতী মিশ্রকে। বাংলা সঙ্গীত ধারার দুটি দিক, ধ্রুপদী ও লৌকিক। সঙ্গীতকার দ্বিজেন্দ্রকে বেশি আকর্ষণ করেছিল ধ্রুপদী সঙ্গীত ধারা। বিশেষত স্বদেশ প্রেমের গানগুলিতে নানা রাগের ব্যবহার লক্ষ্য করা যায়। এই গানটি দ্বিজেন্দ্রলালের উপর ধ্রুপদী সঙ্গীতের গভীরতর প্রভাবের একটি দৃষ্টান্ত। এবার কবিতা আবৃত্তি করবেন ডক্টর কল্যাণ জানা। তিনি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। কবিতা করোনা অপমান। নমস্কার, আমি ডক্টর কল্যাণ জানা। সবাইকে হার্দিক অভিনন্দন। সঙ্গীত কবি ও নাট্যকার ডিএল রায় তথা দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আমি তারই লেখা একটি কবিতা পাঠ করছি। করোনা অপমান। ডিএল রায়। যেই স্থানে আজ করো বিচরণ, পবিত্র সে দেশ পুণ্যময় স্থান, ছিল এ একদা দেবলীলা ভূমি, করোনা করোনা তার অপমান। আজিও বইছে গঙ্গা গোদাবরী, যমুনা নর্মদা সিন্ধু বেগবান, ওই আরাবলি তুঙ্গ হিমগিরি, করোনা করোনা তার অপমান। নাই কি চিতোর নাই কি দেওয়ার, পুণ্য হলদিঘাট আজও বর্তমান, নাই উজ্জয়িনী অযোধ্যা হস্তিনা, করোনা করোনা তার অপমান। হে অমরাবতী প্রতিপদে যা, দলিত চরণে ভারত সন্তান, দেবের পদাঙ্ক আজিও অঙ্কিত, করোনা করোনা তার অপমান। আজও বুদ্ধ আত্মা প্রতাপের ছায়া, ভ্রমিছে হেতায় হও সাবধান, আদেশিছে শুনো অভ্রান্ত ভাষায়, করোনা করোনা তার অপমান। নমস্কার। ধন্যবাদ ডক্টর কল্যাণ জানাকে। করোনা অপমান কবিতাটি দ্বিজেন্দ্রর অকৃত্রিম দেশপ্রেমের প্রকাশ। ব্রিটিশ ভারতে নেটিভদের উপর যে অপমান করা হতো তা দ্বিজেন্দ্রর সাজাত্য প্রেমে আঘাত করেছিল। কবিতার পরতে পরতে তার সেই দেশ দরদি মনটি প্রকাশিত হয়েছে। এবার গান গাইবেন ডক্টর সন্দীপন নন্দন ঘোষ। ডক্টর ঘোষ মালদার একজন বিশিষ্ট চিকিৎসক ও চিন্তক। গান পতিত পাবনী গঙ্গে। পতিত ধারিণী গঙ্গে ওগোমা, পতিত ধারিণী গঙ্গে, শ্যাম বিটপি ঘন তট বিপ্লবিনী, ধূসর তরঙ্গ ভঙ্গে মা, পতিত ধারিণী গঙ্গে। কত নগরী তীর্থ হইল তবু চুম্বি চরণ যুগমাই, কত নর নারী ধন্য হইল মা তবু শুনিলে অবগাহি। বহিছ জননী এ ভারত বর্ষে, কত শত যুগ যুগ বাহি, করি সুশ্যামল কত মরু প্রান্তর, শীতল পুণ্য তরঙ্গে মা, পতিত ধারিণী গঙ্গে। ধন্যবাদ ডক্টর ঘোষকে। চলে আসবো ভাষ্য পাঠে। পাঠ করবেন শ্রী সুশান্ত মজুমদার। তিনি কল্যাণী বিশ্ববিদ্যালয় উপাচার্যের সচিব।
শুনে নেব তার ভাষ্যপাঠ। শ্রী সুশান্ত মজুমদার। নমস্কার। আমার এই ভিডিওটি আমি শ্রদ্ধার্ঘ্য হিসেবে নিবেদন করছি আমাদের পশ্চিমবঙ্গের এক অনন্য প্রতিভা, আমাদের পশ্চিমবঙ্গের বুকে জন্মানো এক মনীষী, নদিয়ার কৃতি সন্তান শ্রী দ্বিজেন্দ্রলাল রায়ের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে, যিনি সারা ভারতে বিখ্যাত ডিএল রায় হিসেবে। পশ্চিমবঙ্গবাসী আমরা ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, এই গানটার মধ্যে দিয়ে দ্বিজেন্দ্রলাল রায়কে সবথেকে বেশি আমরা চিনি এবং আমাদের ছোটোবেলা থেকেই আমরা দ্বিজেন্দ্রলাল রায়কে একজন দেশাত্মবোধমূলক নাট্য রচনা বা কাব্য রচনার কারী হিসেবেই কিন্তু তাকে তার সম্পর্কে পরিচয় পেয়ে এসেছি। কিন্তু আমরা যদি এই অনন্য প্রতিভার অধিকারী দ্বিজেন্দ্রলাল রায়ের প্রতি তার শ্রদ্ধা নিবেদন করতে যাই, তাহলে তার বহুমুখী প্রতিভাকেও কিন্তু আমাদের স্মরণ করতে হবে। কারণ একজন কৃষি বিশেষজ্ঞ হিসেবে, একজন প্রশাসনিক দক্ষ ব্যক্তিত্ব হিসেবে, একজন দক্ষ প্রশাসক হিসেবেও তার কৃতিত্বকে যদি আমরা স্মরণ না করি, তাহলে কিন্তু আমরা তাকে সঠিকভাবে শ্রদ্ধা নিবেদন করতে পারবো না। কবি নাট্যকার হিসেবে তিনি তো বাংলা সাহিত্য জগৎকে যথেষ্ট পরিমাণে সমৃদ্ধ করেছেন। তার এই স্বল্প সময়ে, স্বল্প আয়ুর জীবনে তিনি নাট্য জগতে যে অবদান রেখে গেছেন, যে নাটক রচনা করে গেছেন, যে কাব্য রচনা করে গেছেন, তা তো অনন্য সৃষ্টি। তা আমাদের পশ্চিমবঙ্গের তথা ভারতের সাহিত্য জগতের অমূল্য সম্পদ। কিন্তু এছাড়াও তিনি উচ্চ পদে তৎকালীন ব্রিটিশ ভারতে ব্রিটিশ সরকারের অধীনে আমাদের বেঙ্গল প্রভিন্সে বিভিন্ন জায়গায় উচ্চ পদে কর্মরত ছিলেন। তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে বিভিন্ন দপ্তরে কাজ করেছেন এবং তার এই অনন্য প্রশাসনিক কৃতিত্ব, সেটাও কিন্তু তাকে একজন তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনে আমাদের স্মরণ করতেই হবে। এবং যে বিষয়টি আরও বিশেষ উল্লেখযোগ্য, যেটা আমাদের বিশেষ উল্লেখ্য, সেটা হচ্ছে কৃষি, ভারতীয় কৃষির উন্নতির জন্য এবং কৃষকের জীবনযাপনের উন্নতির জন্য, কৃষকের অধিকার রক্ষায় তিনি প্রশাসনিক উচ্চ পদে থাকাকালীন তিনি যতটা চেষ্টা করে গেছেন, যা অবদান রেখে গেছেন, সেটাও কিন্তু বিশেষভাবে স্মরণীয়। ভারতের কৃষকের উন্নতির জন্য, কৃষি জমির উন্নতির জন্য, কৃষকের জমির অধিকার রক্ষায় তিনি প্রশাসনিকভাবে তার পথকে কাজে লাগিয়ে তিনি যতটা পেরেছেন ভারতীয় কৃষকদের জন্য কাজ করে গেছেন, সেটাও আমরা বিশেষভাবে স্মরণ করব। তাই এই বহুমুখী প্রতিভার অধিকারী এই ব্যক্তিকে আমরা শ্রদ্ধার্ঘ্য জানাই, শতকোটি প্রণাম জানাই এবং আমি গর্ব অনুভব করি নদিয়ার মাটিতে এরকম একজন অনন্য ব্যক্তিত্বের, এরকম একজন মনীষী জন্মগ্রহণ করেছিলেন। আমরা তার প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাই। নমস্কার। ধন্যবাদ শ্রী মজুমদারকে। তার তথ্যমূলক ভাষ্য পাঠে আমরা সমৃদ্ধ হয়েছি। আমরা অনেকেই হয়তো জানি না দ্বিজেন্দ্রলাল রায় একজন কৃষিবিদও ছিলেন। এ প্রসঙ্গে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর গৌতম সাহা আমাদের বিস্তৃতভাবে জানাবেন। ডক্টর সাহা। আমি গৌতম সাহা, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্রদের পড়াই। এই আমার সংক্ষিপ্ত পরিচয়। আজকে একটা বিশেষ দিনে আমাদের মহীয়সী ব্যক্তিত্ব দ্বিজেন্দ্রলাল রায় সম্বন্ধে আমরা একটু আলোকপাত করব। প্রথমে বলি, 1857 সালের পর থেকে যখন ব্রিটিশ রাজ ভারতবর্ষে চলছে, সেই সময়টাতে ভারতবর্ষে অনেক দিগন্তের উন্মেষ হয়েছিল। তার মধ্যে বঙ্কিমচন্দ্র এসেছিলেন আমাদের এই ভারতবর্ষে 1838 সালে। 1861 সালে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর 1863 সালের এসেছিলেন আমাদের দ্বিজেন্দ্রলাল রায়। প্রখ্যাত কবি, সাহিত্যিক,
নাট্যকার, শুধু তাই নয়, বিশাল প্রতিভাধর একজন কৃষিবিদও ছিলেন। শিশুবেলায় একটু লাজুক প্রকৃতির ছিলেন, কিন্তু প্রকৃতিকে খুব ভালোবাসতেন এবং তার যে শিক্ষা জীবন কৃষ্ণনগরের কলেজের স্কুল থেকে শুরু হয়েছিল, তারপর হুগলি কলেজ থেকে পাশ করে উনি প্রেসিডেন্সি কলেজ থেকে MA ইন ইংলিশ উত্তীর্ণ হন এবং 1884 সালে তিনি রাজ্য স্কলারশিপ পেয়ে কৃষিবিদ্যায় পড়াশোনা করার জন্য ইংল্যান্ডে যান এবং অত্যন্ত সাফল্যের সঙ্গে কৃষিবিদ্যায় তিনি উত্তীর্ণ হন এবং 1864 সালে ভারতবর্ষে ফেরার পর প্রথম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসাবে তার অ্যাপয়েন্টমেন্ট হয় এবং পরবর্তীকালে বাংলার বিভিন্ন জায়গায় তার পোস্টিং হয় এবং সেই জন্য উনি বাংলার প্রতিটি মানুষকে, বাংলার প্রতিটি ব্যবস্থাকে উনি নিজের চোখে ভালোভাবে পরখ করতে পেরেছিলেন এবং তার পরিচালনায় অনেক সামাজিক কর্ম, অনেক কৃষিকার্য, অনেক সমীক্ষা ও সেই সময়টাতে হয়েছিল। এবং 1905 সালে যখন ভারতবর্ষে একটা আন্দোলনের জোয়ার চলছে, সেই সময়টাতে তার লেখনী, তার কবিতা, তার নাটক ভারতবাসীকে উদ্বুদ্ধ করেছিল, যেটা সেই সময়কার ইংরেজদের পক্ষে একটা কাঁটা হয়ে দাঁড়াচ্ছিল এবং তার ফলস্বরূপ তাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে ট্রান্সফার করা হয়েছিল। প্রথমে করা হয়েছিল তাকে বাঁকুড়ায় 1912 সালে। 3 মাস যেতে না যেতেই তাকে আবার মুঙ্গেরে ফিরিয়ে আনা হলো এবং মুঙ্গের যাওয়ার পরেই উনি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লেন, এপিলেপসির সমস্যা, এবং সেখান থেকে উনি ভলান্টিয়ার রিটায়ারমেন্ট নিয়ে চলে এলেন। এই যদি তার শিক্ষা এবং কর্মজীবনের সংক্ষিপ্ত চেহারা হয়, তার কবি হিসাবে, নাট্যকার হিসাবে আমরা এখনও শুনি ধনধান্যে পুষ্পে ভরা। আকাশবাণী কলকাতা এখনও সেই গান প্রচারিত করে। এখন আমরা শুনি বাংলা আমার জননী আমার এই গান। শুধুমাত্র তাই নয়, এরকম 500 থেকে 600 গানের রচয়িতা তিনি। এখন সেই গান আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পাই, যে গানগুলোর মধ্যে একটা জাতীয়তাবোধের উন্মাদনা ছিল, প্রেরণা ছিল। সেগুলো আজও আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে, 2020 প্রেক্ষাপটে দাঁড়িয়ে দ্বিজেন্দ্রলাল রায়ের সেই গান এখনও অমর অকৃত্রিম রয়ে গেছে। সেই সময়টাতে উনি নাটক লিখেছিলেন শাহজাহান, নাটক লিখেছিলেন উনি চন্দ্রগুপ্ত। এই নাটকগুলো, এই ঐতিহাসিক নাটকগুলো সেই সময়টাতে একটা বিশেষ সাড়া ফেলেছিল গোটা ভারতবাসীর কাছে, কারণ সেই সময়টাতে ভারতবর্ষে একটা জাতীয়তাবাদী আন্দোলনের একটা অন্যরকম মাত্রা শুরু হয়েছিল। এই অবস্থার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা ওনার আরেকটা দিক যেটা বলা একান্ত দরকার, সেটা হচ্ছে উনি ছিলেন 1884 সালের ইংল্যান্ড থেকে কৃষিবিদ্যার পাশ করা একজন স্নাতক এবং উনি এত সাফল্যের সঙ্গে সেই বিদ্যায় উত্তীর্ণ হয়েছিলেন যে সেই সময়টাতে তাকে রয়্যাল এগ্রিকালচার কলেজ এবং রয়্যাল এগ্রিকালচার সোসাইটির সদস্যপদ সাম্মানিক হিসেবে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে গ্রাম বাংলার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বিভিন্ন জায়গায় চাকরি সূত্রে গ্রাম বাংলার কৃষিকে, ব্যবস্থাকে জানতে গিয়ে উনি লিখলেন ক্রপস অফ বেঙ্গল। এবং সেই সময়টাতে ওনার ইংল্যান্ডের বন্ধু N.C. মুখার্জি, ইনি লিখলেন হ্যান্ডবুক অফ ইন্ডিয়ান এগ্রিকালচার। এই বইটাও ওনাকে অনেকটা সাহায্য করেছিল তার ক্রপস অফ বেঙ্গল লেখার ক্ষেত্রে। তো ক্রপস অফ বেঙ্গলে উনি যেটা বিশেষভাবে বললেন সেটা হচ্ছে যে স্নাতক, কৃষিবিদ্যায় স্নাতক দেশের উন্নয়নের জন্য বিশেষ দরকারি, বিশেষ প্রয়োজন। এবং সেখানে চাষির ছেলেরা যেমন স্নাতক হবেন, সেখানে জমির মালিকের ছেলেও স্নাতকোত্তরের জন্য পড়তে যাবেন। তিনি ক্রপস অফ বেঙ্গলে আরও বলেছিলেন যে রিসার্চ ফার্মগুলোকে আরও উন্নত করতে হবে এবং রিসার্চ ফার্মগুলোর চালাবে অবশ্যই বিভিন্ন কৃষি স্নাতকরা। উনি বলেছিলেন এক্সপেরিমেন্টাল ফার্ম থাকবে এবং সেই এক্সপেরিমেন্টাল ফার্ম থেকে যে জিনিস, যে ফাইন্ডিংস আমরা পাবো, সেটা বিভিন্ন ডেমনস্ট্রেশন ফার্মে চাষিদের জন্য ডেমনস্ট্রেট করা হবে।
তিনি আরও বলেছিলেন যে প্রতিটি জেলায় কৃষি সমীক্ষা একটা বিশেষ দরকার এবং প্রতিটি জেলায় বিশেষ করে একটি করে ডেমনস্ট্রেশন ফার্মও করা দরকার এবং কৃষি সমীক্ষার পাশাপাশি কৃষির উন্নয়নের জন্য সেই সময় থেকে 1884 সাল থেকে তার কাজ শুরু এবং উনি 1913 সালের 17 মে পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন। তারপর উনি বিদায় নিলেন, কিন্তু তার গান, কবিতা এবং কৃষি সম্বন্ধে তার যে জ্ঞান সেই সময়টায় আজও আমরা তার সেই জ্ঞান, সেই অভিজ্ঞতা আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের কৃষিবিদ্যায় আমরা কাজে লাগাচ্ছি। আমরা জাতীয়তাবাদী ভাবনা চিন্তা উন্মেষে তার গান, নাটক এখন আমরা পড়ছি। এই প্রজন্মের কাছে আমাদের একটা বিশেষ চাওয়া যে দ্বিজেন্দ্রলাল রায়কে আরও বেশি করে জানতে হবে, আরও বেশি করে শিখতে হবে কে দ্বিজেন্দ্রলাল রায়, কী ছিল তার ভূমিকা। আজ যতটুকু বললাম এতেই শেষ নয়। দ্বিজেন্দ্রলাল রয়েছেন আমাদের মণিকোটায়, উনি চিরদিন থাকবেন, এইটুকু বলছি। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর গৌতম সাহা মহাশয়কে। তার মূল্যবান বক্তব্য থেকে আমরা অনেক কিছু জানলাম। আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। দ্বিজেন্দ্রলাল আমাদের মননে ও চর্চায় এখনো রয়েছেন। রবীন্দ্র সমসাময়িক কালের প্রথমার্ধে তার উজ্জ্বল উপস্থিতি, দেশপ্রেম তার প্রতিটি সৃষ্টির অন্যতম সৌকর্য। তার গানের, নাট্য আবহের, জাতীয়তাবাদের মৃত্যু নেই। এবারে সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবেন ডক্টর সন্দীপন নন্দন ঘোষ। গান আজি গাও মহাগীত। ডাক্তার ঘোষ। আজি গাও মহাগীত, আজি গাও মহাগীত, মহানন্দে বাজু মৃদঙ্গ গভীর ছন্দে। পাল তুলে দাও ভেসে যাক শুধু সাগর জীবন তরুণী। আজি গাও মহাগীত। উলসি উলসি উঠুক নৃত্য, করুক সন্ধি জীবন মৃত্যু। উলসি উলসি উঠুক নৃত্য, করুক সন্ধি জীবন মৃত্যু। স্বর্গ নামিয়া আসুক মর্তে, স্বর্গে উঠুক ধরণী। আজি গাও মহাগীত। চঞ্চল চল চরণ ভঙ্গে উঠুক সঙ্গে অঙ্গে। ফুটুক হাস্য সরস ধরে, ছুটুক ভাতি নয়নে। চঞ্চল চল চরণ ভঙ্গে উঠুক সঙ্গে অঙ্গে। ফুটুক হাস্য সরস ধরে, ছুটুক ভাতি নয়নে। উঠিয়া গীতি মধুর মন্দ্র
ঘোষকে। ফার্মলোর হোয়াটসঅ্যাপ গ্রুপ পরিচালিত আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। কৃষি আলোচনার এই গ্রুপের পক্ষ থেকে এবং ব্যক্তিগত তরফ থেকে সমস্ত দর্শক ও শ্রোতাকে ধন্যবাদ ও নমস্কার জানিয়ে আমি ডক্টর মনাঞ্জলি বন্দ্যোপাধ্যায় সকলের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমার সঙ্গে অনুষ্ঠানে আবহ সঙ্গীত ও পরিবেশ নির্মাণে সহায়তা করেছেন অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর সোম শুভ্র গুপ্ত। ধন্যবাদ।